নমস্কার, আমি রক্তিম। আজকে আমি আমার বইমেলার আগে প্রিয় লেখকদের একটা তালিকা প্রকাশ করব। এর আগে যে লেখকদের ওপর আমি আলো ফেলতে চাই তাদের একটা তালিকা দিয়েছিলাম, কিন্তু পরে আমার মনে হয়েছে ওই তালিকাটা ঠিক ফুল প্রুফ নয়। তার কারণ ওই তালিকার সকলেই যে আমার খুব প্রিয় এরকমটাও নয়। দ্বিতীয় কথা হচ্ছে, ওখানে আমি একটা প্রপার লাইন আপ তৈরি করতে পারিনি। মানে জ্বর ধরে ধরে যে একটা সলিড লাইন আপ তৈরি করব, সেটা আমি তৈরি করতে পারিনি। তাই দ্বিতীয় ভিডিও, বইমেলার আগে আমার প্রিয় লেখকদের নাম জানিয়ে আর কিন্তু কোনো ভিডিও আসবে না। এটা আমার প্রিয় লেখকদের নাম বিভিন্ন জ্বরে। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি এই ভিডিও উৎসর্গ করতে চাই ভারতবর্ষের সমস্ত আইসিসি টুর্নামেন্ট জেতা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তার কারণ তিনি আমাকে দেখিয়েছেন বা সমগ্র ভারতবর্ষকে দেখিয়েছেন যে আনকনভেনশনাল কায়দায় কি করে ব্যাটিং করা যায়, উইকেট কিপিং করা যায় এবং ক্যাপ্টেন্সি করা যায়। তাই এই ভিডিও তাকে উৎসর্গ করলাম। এবং এই লেখকদের যে তালিকা আমি প্রকাশ করব, কোনো না কোনো জায়গায় তাদেরকে আমার আনকনভেনশনাল মনে হয়েছে, যেটা আমাকে কিন্তু বরাবর ইমপ্রেস করে। সবসময় লেখক ধরে ধরে ব্যাখ্যা করার মতো জায়গায় আমি নেই। এখানে বহু লেখকদের নাম রয়েছে। প্রত্যেকের যদি আনকনভেনশনাল কেন, এই কারণটাকে ব্যাখ্যা করতে যাই, ভিডিও প্রায় 2.5-3 ঘন্টার হয়ে যেতে পারে। সেটা সম্ভব নয়। কারো কারো ক্ষেত্রে ব্যাখ্যা করব, কারো কারো ক্ষেত্রে ব্যাখ্যা করব না। তো এইরকম হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলি, এই ভিডিওটা আমার প্রিয় লেখকদের হলেও খুব নির্লিপ্তভাবে, খুব নৈর্ব্যক্তিকভাবে আমি ভিডিওটা বানাবার চেষ্টা করেছি। মানে এরকমটা যদি পরিস্থিতি তৈরি হয় যে 17 রানে 5 উইকেট পড়ে গেল, তাহলে আমার কে এসে 175 করবে, সেইভাবে আমি ব্যাটিং অর্ডারটাকে সাজাবার চেষ্টা করেছি। অর্থাৎ সব জ্বর আমি কভার করেছি এক্সেপ্ট ভূতের জ্বর, কারণ ওটা আমি নিজেই পড়ি না, আমার কোনো নলেজ নেই। সুতরাং ওই ব্যাপারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু ভূত বাদ দিয়ে মোটামুটি জ্বরগুলোকে আমি কভার করেছি। প্রথমে এমন 3 জন লেখক বা লেখিকার কথা বলবো যাদেরকে আমি এমন একটা ক্যাটাগরিতে এনেছি যাদের লেখার অডিও স্টোরি হওয়া বেশ ডিফিকাল্ট। এবং তাদের মধ্যে একজনের কথা আমি আজ অব্দি কোনোদিন ভিডিওতে বলিনি, তার লেখার আমি বিরাট ভক্ত। সো ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই চ্যানেল বুকিশলি ইয়োর্স, প্রথমবারের জন্য আমি যার নাম করছি লেখিকা প্রতিভা সরকার। ওনার লেখা বিভিন্ন ম্যাগাজিনে আমি পড়েছি, অনেক রকমের বই আছে, আপনারা ওনার সোশ্যাল মিডিয়া থেকে দেখে নেবেন। বইয়ের নামে এই ভিডিওতে করছি না, কিন্তু প্রতিভা সরকার কিন্তু দুর্দান্ত লেখিকা এখনকার সময়ের, যার গদ্য দুর্দান্ত হয়। আপনারা কিন্তু অবশ্যই পড়বেন, এটাই আমি চাইব। আমার কিন্তু প্রিয় লেখিকা। দ্বিতীয়জন, যার নন ফিকশন, ওই স্কিলের নন ফিকশন লেখার লোক কিন্তু বা লেখক কিন্তু এখন কমই আছে, যার দার্জিলিং নিয়ে সাংগ্রিলার খোঁজের একটা বই আমি বেশ কয়েক বছর আগে কভার করেছিলাম আমার এই ভিডিওতে। রিসেন্টলি আরেকটা বই পড়লাম, তার একটা বই যে সাতগাছি বা এই টাইপের নামের, তো সেই বইটা খুবই পপুলার, যদিও আমার এখনও পড়া হয়নি। লেখক পরিমল ভট্টাচার্য, এবং পরিমল ভট্টাচার্যের বই আপনারা নিজেরা পড়ুনি, ঠিক আছে? ওনার বইয়ের বেশিরভাগ বইয়েরই পাবলিশ হচ্ছে অবভাষ, এছাড়াও থাকতে পারে। অবশ্যই অবভাষ মানে হচ্ছে ওই মনীন্দ্র গুপ্তর অক্ষয় মালবেরির যে পাবলিশার, সেই পাবলিশার। এবং অবশ্যই আপনারা যদি বই গিফট করতে হয়, তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের গিফট করার ক্ষেত্রে পরিমল ভট্টাচার্যের বই, এবং যারা রেগুলার রিডার নয় তাদেরকে গিফট করার জন্য পরিমল ভট্টাচার্যের নন ফিকশন আমি সাজেস্ট করব। তো এরা হচ্ছে এমন কিছু কিছু লেখক বা লেখিকা যাদেরকে অডিও স্টোরিতে কভার করা সম্ভব নয়। আবার অডিও স্টোরি বিরোধী আমি নই, আমি বলছি এমন কিছু ধারা এনারা লেখেন বা এমন কিছু কিছু ঘরানাই এনারা লেখেন যেটা অডিও স্টোরি হয় না। তৃতীয়জন, আমার অনেক বন্ধুবান্ধব, আমার নয় সকলেরই বন্ধুবান্ধবরা বিদেশ টিদেশে থাকে, তারা যখন দেশে আসে আমাকে বলে, রক্তিম এখনকার সময়ের আনন্দ পাবলিশার্সের কোনো লেখকদের নাম বল। কারণ ওরা সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায় এগুলো জানে। ওরা চায় এখনকার লেখক যারা আনন্দর সঙ্গে কাজ করছে এরকম ভালো লেখকদের নাম। তখন বুঝতেই পারছেন আনন্দর প্রতি একটা আনুগত্য রয়েছে মানুষের আছে, পাঠকদের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমাকে যদি কেউ এখনকার সময়ের আনন্দ পাবলিশার্সের একজন অথরের নাম বলতে বলেন, দ্য ওয়ান অ্যান্ড অনলি মৈত্রী রায় মৌলিক। মৈত্রী রায় মৌলিক পড়ুন, ভালো লাগবে। কি বই জেনে যাবেন, আস্তে আস্তে আনন্দর ক্যাটালগ দেখলে জেনে যাবেন। তো এই 3 জন, তাদেরকে অডিও স্টোরিতে কভার করা যায় না। এরপরে চলে যাব প্রেম এবং সামাজিক। এই দুটো ফিজিক্স আর ক্যালকুলাসের মতো পাশাপাশি থাকে। তো মোটামুটি প্রেম সামাজিক এই জ্বরে আমি দুজনের আমার প্রিয় লেখকদের নাম বলবো। মাথায় রাখবেন এরা প্রত্যেকে কিন্তু আমার প্রিয় লেখক, এদের লেখা আমি পড়েছি এবং এটা মানে ভিডিওতে ডিক্লেয়ার করছি এরা আমার প্রিয় লেখক, ঠিক আছে? প্রথমজন হচ্ছেন জয়দীপ চক্রবর্তী।
জয়দীপ চক্রবর্তী সম্বন্ধে আমি দীর্ঘদিন টেন্টেটিভ থেকেছি। এবারের নবপত্রিকা অসমাপ্ত প্রেমপত্র পড়ার পর আমি মোটামুটি নিশ্চিত যে উনি আমার প্রিয় লেখক। অসমাপ্ত প্রেমপত্র গত কয়েক বৎসর যাবৎ পড়া আমার প্রেম সামাজিক উপন্যাসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবারে নবপত্রিকা পুজোবার্ষিকীর। এবং এখানে উনি যেভাবে রাজনৈতিক দর্শনকে তুলে এনেছেন, দাস ক্যাপিটালের প্রসঙ্গ তুলে এনেছেন, এটা সত্যি আমাকে মুগ্ধ করেছে। ঘটনাচক্রে আমারও 15-17 বছর আগে 9-10 সাল নাগাদ দাস ক্যাপিটাল পড়া আছে। আমার দুর্দান্ত লেগেছে, ওই থিওরিকে উনি ওখানে প্রেম এবং সমাজের মধ্যে মিশিয়ে দিতে পেরেছেন, দারুণ লেগেছে। তো জয়দীপ চক্রবর্তী, আমি এখনও জয়দীপ বাবুর একটা উপন্যাস পড়ছি, তুমি আছো আমি আছি, এরকম টাইপের কিছু একটা নামের, এর বড়সড় নাম পত্রভারতীর। আমি এখনও একটা উপন্যাস পড়ছি, সেটাও ভালো লাগছে, সেটা নিয়ে রিভিউ হয়তো পরে করব। আর দ্বিতীয়জন যার আমি বেশ ভক্ত, কিন্তু ইনসিডেন্টালি সেই প্রতিভা সরকারের মতো তার নাম না খুব কম করা হয়েছে, তিনি লেখেনও কম, তার যে টোটাল বইয়ের সংখ্যা কত সেটাও আমার জানা নেই। তিনি হচ্ছে, তার একটাও পড়েছি এবং এত আনকনভেনশনাল ক্যারেক্টার তিনি ডিজাইন করেছেন যে রীতিমতো প্রশংসার দাবি রাখে। তিনি হচ্ছেন প্রেম সামাজিক জ্বরে আমার দ্বিতীয় এবং শেষ চয়েস লেখক অতনু প্রজ্ঞান। তার বইয়ের নাম, যেটা পড়ে আমি মুগ্ধ হয়েছি, সেটা হচ্ছে আমি আশাবরী মিত্র ঘোষ। অতনু প্রজ্ঞান কিন্তু দুর্দান্ত লেখেন, কিন্তু খুব কম লেখেন। এবার অন প্রিন্সিপাল আমার নীতি অনুযায়ী আমি সচরাচর লেখককে গিয়ে জিজ্ঞেস করি না আপনার পরের বই কবে বেরোবে, অমুক তমুক জিজ্ঞেস করি না, কেন কম লেখেন জিজ্ঞেস করি না। হয়তো অনেকের ক্ষেত্রে চাই যে আপনি আরও বেশি লিখুন, কিন্তু আমি সচরাচর জিজ্ঞেস করি না। অতনুদা কেন কম লেখেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু খুব কম লেখেন এই অবধি ফ্যাক্ট হিসাবে আমি বলতে পারি, কোনো জাজমেন্টাল কথা আমি বলতে পারবো না। তো অতনু প্রজ্ঞান কিন্তু প্রেম সামাজিকে আমার খুব 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 প্রিয় লেখক, এবং ওই একটাই বইয়ের জন্য প্রিয় লেখক। এখানে একটা কথা বলি, আমার ফিরে দেখা বলে একটা সিরিজ প্ল্যান করা আছে। যেসব ভালো বই আমার লেগেছে সেগুলো নিয়ে 27 সালের শেষ বা 28 সালের শুরু থেকে, মানে 2 বছর বাদে আমি ফিরে দেখা বলে একটা সিরিজ প্ল্যান করছি। সেই সিরিজ যদি কোনোদিন সত্যি বাস্তবে হয় 2 বছর বাদে, কারণ 2 বছর পরের প্ল্যান তো এখন বসে করে লাভ নেই, তাহলে সেই সিরিজ শুরু হবে লেখক অতনু প্রজ্ঞানের আমি আশাবরীকে দিয়ে আবার রিভিউ করা দিয়ে, সেইবারে আবার রিভিউ করব। তো চলে যাচ্ছি পরের জ্বরে, মাইথোলজিতে ইনিও আনকনভেনশনাল, যেখানে নৃসিংহপ্রসাদ ভাদুরী স্যার, বাণী বসু ম্যাডাম মহাভারতের দিকে গেছেন, এবং মহাভারত অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড। গজেন্দ্র কুমার মিত্র, রাইট, পাঞ্চজন্য, ইনি চলে গেছেন রামায়ণের দিকে, আনকনভেনশনাল। রাজা ভট্টাচার্যকে বাদ দিয়ে মাইথোলজির লিস্ট হয় না এখনকার সময়ের। আমি একজনেরই মাইথোলজির ফ্যান, তিনি রাজা ভট্টাচার্য। তো এই ক্যাটেগরিতে আমার প্রিয় লেখক উনি। এবং এখানে একটা কথা বলি, একটু ব্যক্তিগত কথা, ওনার অনেক বই আমার সংগ্রহে থাকলেও পড়লেও অনেক সময় ভিডিও বানাই না। উনি শুধু আমার নয়, আমার মায়েরও প্রিয় লেখক। চলে যাব পরেরটায়, সাইফাইয়ে আমি যাকে এখনকার সময়ের, মানে মৌলিক সাইফাই, অনুবাদ তো অনেক রয়েছে, কিন্তু মৌলিক সাইফাই এখনকার সময় যিনি মার্কেট লিডার, সেই অভিজ্ঞান রায়চৌধুরী, এবং যার অনিলিখার আমি বিরাট ভক্ত। তো অভিজ্ঞান রায়চৌধুরীকে বাদ দিয়ে সাইফাইয়ের লিস্ট হয় না। আমার প্রিয় লেখকও বটে অভিজ্ঞান রায়চৌধুরী। বিভিন্ন জায়গা থেকে ওনার বই রয়েছে, দেব সাহিত্য কুটির, দ্বীপ, পত্রভারতী, বহু জায়গা থেকে আপনারা খুঁজে বই পড়বেন। আমার অনিলিখার বই ছিল, পড়েছি, ভালো লেগেছে। এবং দ্বিতীয়জন হচ্ছেন আপকামিং এবং বই পড়ার লেটেস্ট সেন্সেশন সাইফাই, মৌলিক সাইফাই আমার অত্যন্ত পছন্দের লেখক সিদ্ধার্থ পাল। এখানে একটা কথা বলি, একই লেখকের নাম বিভিন্ন ক্যাটেগরিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরা হচ্ছে মানে এমন একটা প্লেয়ার যে 3 নম্বরে ব্যাট করতে পারে, 4এও ব্যাট করতে পারে, উইকেট কিপিংও করতে পারে, এরম টাইপের কিছু। এটা মুশতাক আলী ট্রফিতে ভালো খেলেছে, ঈশান কিষান দলে নিয়ে নেওয়া হয়েছে, এরম টাইপের কেস আছে এদের, ঠিক আছে। এরম কিন্তু হতে পারে, একই লেখকের নাম দুটো ক্যাটেগরিতে আপনি পাচ্ছেন, সেটা হতে পারে। তো সেইটা একটা মাথায় রাখবেন। তো এইটা হচ্ছে ব্যাপার। এরপরে চলে যাব খুব পপুলার যে ক্যাটাগরি, সেটা হচ্ছে থ্রিলারে, মানে সিদ্ধার্থ পাল সাইফাইতে বলার পর থ্রিলারে চলে যাব। এবার থ্রিলারে কিছু কিছু বড়সড় লেখকের নাম বলবো যারা আমার প্রিয় লেখক। এরা কেন প্রিয় আর আমি ব্যাখ্যা করছি না, কেন আনকনভেনশনাল সেটাও আমি ব্যাখ্যা করছি না, কারণ তাহলে দাঁড়াবে এরকম যে 82টা সেঞ্চুরির পর আমি রিয়েলাইজ করছি বিরাট কোহলি বড় প্লেয়ার। তো এগুলো নিষ্প্রয়োজন এদের সম্বন্ধে বেশি বলার। তো থ্রিলারে সৈকত মুখোপাধ্যায়, বুধ নীল, আরও অনেক কিছু রয়েছে। তান্ত্রিক হরর থ্রিলারে মার্কেট লিডার আবারও, এবং জেনুইন অর্থে স্টার, মানে যিনি বইপাড়ায় গেলে বা বই মেলায় গেলে, পত্রভারতী স্টলে গেলে, যার পিছনে 10-15 জন পাঠকের সবসময় ভিড় জমে যায়, জেনুইন অর্থে স্টার। এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে অভীক সরকারের ভিড় সঙ্গী হোক সারা জীবন। লেখক অভীক সরকার, তান্ত্রিক হরর থ্রিলারে যিনি মার্কেট লিডার, কার্যত মার্কেট লিডার, কোনো কথা হবে না। অভিজ্ঞতা হচ্ছে একজন জেনুইন স্টার। পরের জন যিনি মানে এখনকার লেটেস্ট সেন্সেশন এবং দুর্দান্ত লাগে, এবং এই লেখকের সোশ্যাল মিডিয়া ফলো করলে আমার যেটা মনে হয়, নিজের কাজের প্রতি একদম ডেডিকেটেড, কথা কম কাজ বেশি, যা পড়েছি মুগ্ধ হয়েছি, লেখক কৌশিক দাস।
কৌশিক দাসকে বাদ দিয়ে এখনকার সময় আমার প্রিয় লেখক থ্রিলার ক্যাটাগরিতে আমি ভাবতে পারি না। তো কৌশিক দা অবশ্যই এই লিস্টে জায়গা করে নেবেন। ওনার লেখার যে কায়দা আছে, কোন লেখা পড়ে মুগ্ধ হয়েছি না হয়েছি আর নতুন করে বলছি না, কৌশিক দা অবশ্যই আমার প্রিয় লেখক। এবং শেষ, যার বাক্যের আমি ভক্ত এবং এই কথাটা রিপিটেডলি বলেছি, তিনি হচ্ছেন লেখক সাক্ষ্যজিৎ ভট্টাচার্য, যার থ্রিলারও আমার দারুণ লাগে। তো থ্রিলার ক্যাটাগরিতে আমার প্রিয় লেখক বলা হয়ে গেল। এরপরে থ্রিলারে যেহেতু একটু বাজারটা গরম হচ্ছে, মানে এক্সাইটমেন্ট আছে, তাই মাথাকে ঠান্ডা করার জন্য ঠিক পরেরটাতেই যাওয়া হচ্ছে রম্য ক্যাটাগরিতে। এবং রম্য ক্যাটাগরিতে ওই যে বললাম ঈশান কিষানের মতো বারবার রিপিটেশন হবে আর কি। রম্যতে এমন একজনের নাম প্রথমে বলবো যাকে কেউ রম্য হিসাবে কনসিডারই করে না, তিনি হচ্ছেন আবারও অভীক সরকার। প্রিন্সেস আমার পড়া এখনকার সময় নয়, অল টাইম বেস্ট রম্য বলে আমি কনসিডার করি। এবং আমি অভিজ্ঞতার কাছে এটা দাবি রাখবো এই ভিডিওর মাধ্যমে, অভিজ্ঞতা যেন এই ধরনের রম্য আরও লেখেন। ওনার কিন্তু রম্যর হাত ভালো। এই বাজারে যখন মানুষ গোমড়ামুখ হয়ে যাচ্ছে, তখন অভিজ্ঞতা কিন্তু তার কলমের মাধ্যমে বা তার কিবোর্ডের মাধ্যমে আমাদেরকে হাসানোর ক্ষমতা রাখে। আপনারা পড়ে দেখবেন এই প্রিন্সেস, এখন কোন পাবলিশারের হাতে আছে আমি ঠিক জানি না। এটা আমার কাছে একটা বৃত্তির কপি রয়েছে, ঠিক আছে? সেই বইটা আবার একজনকে গিফটও করে দিয়েছি, ছিল বৃত্তির কপি, ঠিক আছে? মানে আপনি প্রিন্সেস পড়লে বুঝতে পারবেন অভিজ্ঞতা কীভাবে আপনাকে মজা দিতে পারে, ঠিক আছে? তো অভীক সরকারকে রম্য ক্যাটাগরিতে রেখেছি আমার প্রিয় লেখকদের মধ্যে। দ্বিতীয়জন, নাইটির প্রতি বারমুদার পরে মুগ্ধ হয়ে গেছি, সৈকত মুখোপাধ্যায়। কিন্তু বিরাট কোহলিকে নিয়ে বেশি আলোচনা করব না, চলে যাব এর পরের জন্য। তিনি আবারও রিপিট হচ্ছে, তিনি হচ্ছেন লেখক সিদ্ধার্থ পাল। মজারু পড়েছি, দুর্দান্ত লেগেছে আমার, মানে অটোমেটিক চয়েস বেস্ট রিডে মজারু জায়গা পেয়েছে। লেখক সিদ্ধার্থ পাল রম্যতে কিন্তু দারুণ লেখেন। তো লেখক সিদ্ধার্থ পালের রম্য আপনারা মাথায় রাখতে পারেন। এখানে একটা কথা বলি, অনেকটা বলা হয়ে গেছে। এই ভিডিওটা হচ্ছে মোটামুটি আপনাদেরকে একটা, মানে আমার প্রিয় জানিয়ে দিলাম, আপনারা এটা করতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে সমস্ত ডিপার্টমেন্ট দেখে, মানে আমার মিডল অর্ডার কি, আমার স্পিন বোলিং কি, আমার ফাস্ট বোলিং কি, এই সমস্ত দেখে তো করতে হয়েছে, কিন্তু নির্লিপ্ত এবং নৈর্ব্যক্তিকও থাকতে হয়েছে, ঠিক আছে? থাকতে হয়েছে। তো সেই জন্য মানে হর্ষ ভোগলের বিশ্লেষণ শুনলাম, গৌতম ভট্টাচার্যের বিশ্লেষণ শুনলাম আমাদের এই আপকামিং T20 সিরিজের নিয়ে, মানে দল নিয়ে। তারা প্রত্যেকেই সিলেকশন কমিটিকে এবং সিলেকশন কমিটির চেয়ারম্যান অজিত আগারকরকে মানে প্রেস করেছেন, প্রশংসা করেছেন। কারণ অ্যাট টাইমস পরিস্থিতি আসতে পারে যে আপনাকে মানে শুভমান গিলের মতো প্লেয়ারকেও না রেখেও আপনার লাইন আপ তৈরি হচ্ছে, কিছু করার নেই, সেটা অনেক সময় হয়ে থাকে আর কি। এরপরে চলে যাবো নন ফিকশন ক্যাটাগরিতে। নন ফিকশনে আমি 3 জনের নাম বলবো, তার মধ্যে একজনের লেখা একটাই পড়েছি, ভালো লেগেছে। এখন তিনি আপাতত আমার প্রিয়ই বটে, সুমন গুপ্ত, যার বই আপনারা অটোমেটিক চয়েসে পেয়ে যাবেন, বারাণসীর দ্বীপ প্রকাশনার বই। সুমন গুপ্তর লেখা ভালো লাগে। উনি আর নন ফিকশন লেখেন কিনা একটু এক্সপ্লোর করতে হবে, ওনার লেখা ভালো লেগেছে। আর দুজনের নাম আমার মুখে অনেকবার শুনেছেন, এরাও কোনো নিয়ম মানেন না। তাদের মধ্যে কাজল ভট্টাচার্য, গতবারের আগের বার নবপত্রিকায় একটা নন ফিকশন পড়েছিলাম, যেখানে ডায়লগ ফায়লগ দিয়ে এত সুন্দর করে নন ফিকশনটা লেখা হয়েছিল, খুবই ভালো। আর আরেকজনের কথা অনেকবার বলেছি, তিনি রাজনৈতিক নন ফিকশন লেখক অভীক মুখোপাধ্যায়। তো নন ফিকশনে এই কয়েকজনকে, আর প্রথমে তো পরিমল ভট্টাচার্যকে কভার করেইছি, কারণ পরিমল ভট্টাচার্যের স্পেশাল অ্যাটেনশন দরকার ছিল, কারণ পরিমল ভট্টাচার্যের নাম অনেকদিন আমি করিনি। এরপরে বাকি জলগুলো যাওয়ার আগে আমি দুজন নতুন লেখকের কথা বলবো। এবার নতুন মানে এরা গত 40 বছর না 50 বছর ধরে লিখছেন, সেটা তো আমার পক্ষে বলা মুশকিল। আমি এদেরকে নতুন করে পেয়েছি, প্রথমবার লিওন লেখা পড়েছি। এদেরকে আমাকে নিজেকেও এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে? আমি নিজেও এদেরকে যে ফুললি এক্সপ্লোর করেছি এরকম নয়, কিন্তু আমি এই ভিডিওতে এদের নামটা ফ্লোট করে দিচ্ছি, আপনাদের মাথায় একবার থাকুক। মানে আমার এই ভিডিওটার উদ্দেশ্য কি জানেন, মানে একটু খোলাখুলি বলি, এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনারা যে ইমিডিয়েট এই লেখকদের লেখা পড়বেন এরকমটা আমি আশা করি না, কিন্তু আমি জানি ইফ আই কিপ অন হ্যামারিং আমি একটা ওপিনিয়ন বিল্ড করতে পারবো। ওটা জেব্রা ক্রসিংয়ের মতো। মানে পুলিশ কিন্তু কাউকে ধরে কেস টেস দেয় না, আমি কোনো দেখিনি, কিন্তু পুলিশ বারবার বলে যে ভালোই ভালোই সাদা কালোই। তারপরে পুলিশ জানে যদি 5 বছর ধরে আমি এটা বলতে থাকি, তাহলে আমি 80-90% মানুষকে স্ট্রিমলাইন করে দিতে পারবো। বোঝা যাচ্ছে আমি কি বলছি? তো আপনারা যে কালকেই লেখকদের লেখা কিনবেন না, বই পড়বেন না, সেটা আমার জানা আছে, কিন্তু কলকাতা পুলিশের থেকে ওটা আমি শিখেছি যে কী করে স্ট্রিমলাইন করতে হবে, বারবার বলতে হবে, বলে বলে নিজের ব্যাপারটাকে চেষ্টা করতে হবে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া। তো আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই লেখকদের নাম আপনাদের মাথাতে একটু হলেও ঢুকিয়ে দেওয়া। তো নতুনদের মধ্যে আমি প্রথমেই বলবো মজনতালী সরকারের লেখক রোহন রায়কে। ওনার লেখা খুব স্মার্ট লেগেছে। কটা লেখা আপনার টোটাল আছে তাও জানি না, কি আছে কি নেই জানি না, কিন্তু নতুনদের মধ্যে প্রথমবারের জন্য পড়ে ওনার লেখা আমার খুব ভালো লেগেছে। দ্বিতীয়জন হচ্ছেন পত্রভারতীর যে শিহরণ সংখ্যা কিশোর ভারতী, সেখানে পড়ে 11 নম্বর টানেল পড়ে মুগ্ধ লেখক ইন্দ্রনীল মুখোপাধ্যায়। এই দুজনকে আমাকে নিজেকেও এক্সপ্লোর করতে হবে, কিন্তু আপাতত নতুন যাদেরকে পেয়েছি তাদের মধ্যে এই দুজনকে অবশ্যই রাখা যায়।
এরপরে চলে যাব হচ্ছে ঐতিহাসিকে। ঐতিহাসিকে আমি অনেক ভাবার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম মোটামুটি কনফ্লিক্ট ক্রিয়েশন করে যে বাজিমাত করতে পারে লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তই থাক, আর বাকি কাউকে ঐতিহাসিকে মানে দেওয়া যাচ্ছে না আর কি। ঠিক আছে, প্রিয় লেখকদের মধ্যে রয়ে গেল দুটো ক্যাটাগরি, হাই টিআরপি ক্যাটাগরি। একটা হচ্ছে প্রাইভেট গোয়েন্দা। প্রাইভেট গোয়েন্দা সম্বন্ধে এর আগেই অনেক ভিডিওতে কথা বলেছি। তিনি হচ্ছেন লেখক দীপ মাহান্তি। দীপ মাহান্তি ভিডিও নয় মানে অনেক বইয়ের ভিডিও আমি বানিয়েছি, আপনারা বই পড়ুন, খুঁজে নিন কী বই তার আছে, সেগুলো খুঁজে নিতে পারবেন। এরা সকলেই সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল। এরপর রয়ে গেল পুলিশ ফিকশন, এবং এই পুলিশ ফিকশন সম্বন্ধে আমার এটাই বক্তব্য যে এই জ্বরে লেখা হয়েছে আগে, এবং এই লেখকের আগেও হয়েছে এবং এই লেখকের পরেও হবে, কিন্তু আমি তাদের মধ্যে অনেক লেখকই ভালোও বলেছি, আগামী দিনেও বলবো, কিন্তু এই জ্বরের প্রতিষ্ঠাতা হিসাবে আমি একজনকেই বলি, তিনি হচ্ছেন লেখক দীপচক্র। কারণ দীপচক্র এই জন্যই প্রতিষ্ঠাতা, তার কারণ দীপচক্র এই জ্বরের নিয়োজিত প্রাণ। উনি এই জ্বরে রেগুলার লেখেন এবং এই জ্বরটাকে প্রতিষ্ঠা করার জন্য উনি ওনার হার্ড এফোর্ট দিচ্ছেন, এবং দীপচক্রের জন্য আমরা পাঠককুল এই জ্বরটাকে জ্বর হিসাবে অ্যাকসেপ্ট করেছি। এবং আমি কিন্তু মানে সিক্রেটুনকে মনে করি আমার জন্য একটা রাস্তা, একটা অ্যাভিনিউ, যে রাস্তা ধরে হেঁটে আমি কিন্তু তার আগে লেখা অনেক ভালো গল্প বা ভালো উপন্যাস পড়েছি। মানে আমি যদি এখন এখানে ক্রোনোলজিক্যালি যাই, তাহলে সিক্রেটুন আমি আগে পড়েছি, অথচ লেখাটা হয়েছে পরে। তারপরে আমি তার আগের লেখা একটা ভালো উপন্যাস পড়েছি, যেটার ভূমিকাতে পরিষ্কার লেখা আছে নভেম্বর 2021। অর্থাৎ দীপচক্র হচ্ছে সেই মানুষ যিনি আমাকে ওই রাস্তায় নিয়ে গেছেন। তো প্রতিষ্ঠাতা হিসাবে আমি দীপচক্র ছাড়া কারোর কথা বলতে পারলাম না, এবং আগামী দিনেও এই জ্বরের প্রতিষ্ঠাতা হিসাবে আমার কাছে দীপচক্রই শেষ কথা হয়ে থেকে যাবেন। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।